আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল আজিজ সিরাজগঞ্জ ৩ কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় ৭ মিনিট। মাননীয় স্পিকার, ২০২৪-২৫ অর্থবছর বাজেটের উপর আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় অর্থমন্ত্রী গত ৬ জুন টেকসই উন্নয়নের পরিকল্পনায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই মহান সংসদের যে বাজেট প্রণয়ন করেছেন তার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনার মাধ্যমে মহান সংসদের সকল সংসদ সদস্য এবং সারা জাতিকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার বক্তব্যের প্রারম্ভে গভীর শ্রদ্ধা নিবেদন করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। 1975 সনে বঙ্গবন্ধুর সঙ্গে নির্মমভাবে নিহত তার সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেসা মুজিব, পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ পরিবার অন্যান্য সদস্য এবং আত্মীয় স্বজন যারা নির্মমভাবে নিহত হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। মহান মুক্তিযুদ্ধে নিহত 30 লাখ শহীদ এবং 2 লাখ মা বোন যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা লাভ করছি। শ্রদ্ধা নিবেদন করছি 1975 সনের 3রা নভেম্বর জেলখানায় নিহত জাতীয় 4 নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে অদ্যাবধি বিভিন্ন স্বাধিকার আন্দোলনে যারা আত্মহতি দিয়ে স্বাধিকার আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেছে। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন, যা গত 2023-24 অর্থ বছরের বাজেটের চেয়ে 4.6% বেশি। এটি বাংলাদেশের ইতিহাসে 53তম বাজেট, আওয়ামী লীগ সরকারের 25তম বাজেট, বর্তমান অর্থমন্ত্রীর প্রথম বাজেট। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা, বাকি 2,56,000 টাকা আসবে ঋণ থেকে। 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাজেট ঘোষণা করেছেন। চলতি অর্থবর্ষের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 7%, আগামী অর্থ বছরের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.75%। প্রস্তাবিত বাজেটের সরকার 5,41,000 কোটি টাকা রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছেন, যা গত অর্থ বছরের চেয়ে 41,000 কোটি টাকা বেশি। আগামী বাজেটে 15টি খাতে 7,97,000 টাকার বরাদ্দ ধরা হয়েছে। মাননীয় অর্থমন্ত্রী স্বাস্থ্য খাতে 41,408 কোটি টাকার বাজেট দিয়েছেন, যা জিডিপির 0.74%, গত বছরের চেয়ে 8.1% বেশি। মাননীয় অর্থমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাস্থ্য সেবাকে গ্রামীণ জনগণের দোরগায় পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছিলেন। তার সুযোগ করে মাননীয় প্রধানমন্ত্রী তার সেই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য প্রতি 6,000 জনগোষ্ঠীর জন্য একটা কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন। যে কমিউনিটি ক্লিনিকে 27টি ওষুধ বিনামূল্যে দেওয়া হচ্ছে। হাইপারটেনশন এবং ডায়াবেটিস ওষুধ থেকে শুরু করে সকল ওষুধ সেখানে বিনামূল্যে দেওয়া হচ্ছে। গ্রামীণ জনগণ এই চিকিৎসা নিয়ে তারা অত্যন্ত খুশি। এখন পর্যন্ত যতগুলো স্টাডি হয়েছে সেখানে দেখা যাচ্ছে 90% মানুষ তারা এই কমিউনিটি ক্লিনিকের সেবা নিয়ে সন্তুষ্ট। সেই সময় 18,000 কমিউনিটি ক্লিনিক স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। 2001 সনে বিএনপি জামাত ক্ষমতায় আসার পরে সমস্ত কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দিয়ে সেখানে ছাগলের খড় তারা শুরু করেছিল। 2009 সনে রাষ্ট্র ক্ষমতায় আসার পরে বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আবার বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক চালু করেন এবং এই মুহূর্তে বাংলাদেশে 14,311টি কমিউনিটি চালু আছে। এই কমিউনিটি ক্লিনিক জাতিসংঘ থেকে অনুমোদিত হয়েছে এবং সম্প্রতি জাতিসংঘ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্ভাবনী কমিউনিটি ক্লিনিকে মডেল হিসাবে তাদের রেজুলেশনে অন্তর্ভুক্ত করেছেন, যা সারা বিশ্বের সম্প্রদায়ের কাছে কমিউনিটি ক্লিনিক দ্য ইনিশিয়েটিভ অফ শেখ হাসিনা শীর্ষক রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং সারা বিশ্বের অন্যান্য সদস্য দেশগুলোকে এই কমিউনিটি ক্লিনিকের চিকিৎসা সেবার ধারাটাকে অনুসরণ করার জন্য বলা হয়েছে।
বেদ এবং হিজড়া সম্প্রদায়ের সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুরক্ষা প্রদানের জন্য সরকার দৃঢ় অঙ্গীকারবদ্ধ। হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য 6,880 জন থেকে 12,629 জনকে ভাতার আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা এই সম্প্রদায়ের মানুষকে তৃতীয় লিঙ্গ হিসেবে সংসদে স্থান দিয়েছেন। আমি পেশায় একজন চিকিৎসক। 300-র বেশি হিজড়া সম্প্রদায়ের মানুষকে আমি অপারেশন করে ভালো করেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, তাদের যে বাজেট দেওয়া হয়েছে তার একটি অংশ যদি তাদের চিকিৎসার জন্য ব্যয় করা হয়, তাহলে বাংলাদেশে একসময় হিজড়া বলে কোনো শব্দ থাকবে না। মেডিকেল ভাষায় এটাকে ডিএসডি বলা হয়। যেগুলা সমাজে বিভিন্নভাবে তারা বাস করে, এটা তাদের যে মানবেতর জীবনযাপন করে, এখান থেকে তাদেরকে বের করে নিয়ে আসা খুবই প্রয়োজন। মাননীয় অর্থমন্ত্রী সিগারেটের উপর 1% ট্যাক্স যোগ করেছেন। আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী 2016 সনের 30শে জানুয়ারি সাউথ এশিয়ান স্পিকার অ্যাসোসিয়েশন কনফারেন্সে 2040 সনের মধ্যে বাংলাদেশে ধূমপান মুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। এই মুহূর্তে বাংলাদেশে 3% মানুষ যাদের বয়স 15 বছর তারা ধূমপান করে। 15 বছর নিচে 7.5% মানুষ ধূমপান করে। 2040 সনের মধ্যে যদি ধূমপান মুক্ত বাংলাদেশ গড়তে হয়, তাহলে নতুন ধূমপাই বন্ধ করে প্রতি বছর 10 লক্ষ মানুষকে এই ধূমপান থেকে বের করে নিয়ে আসতে হবে। সেই লক্ষ্যে কাজ করলে তাহলেই সম্ভব 2040 সনের মধ্যে ধূমপান মুক্ত বাংলাদেশ গড়া। বাংলাদেশে টোবাকো 2 মিনিট মাননীয় সদস্য। বাংলাদেশে টোবাকো নিয়ন্ত্রণ আইন 2005 সনে করা হয়েছিল। 2013 সনে সেটাকে অ্যামেন্ড করা হয়েছে এবং 2016 সনে এই আইনের বিধি প্রণয়ন করা হয়েছে। সেখানে ইমার্জিং টোবাকো অর্থাৎ ই সিগারেট বা হিটেড টোবাকো সম্বন্ধে কোনো নিয়ন্ত্রণের কথা নেই। আমি মাননীয় আইনমন্ত্রীর কাছে অনুরোধ করব, বিশ্বের 40টার অধিক দেশে এই হিটেড টোবাকো বা ইমার্জিং টোবাকো আইন করে বন্ধ করা হয়েছে। বাংলাদেশে আইন পরিবর্তন করে এই ইমার্জিং টোবাকোগুলো বন্ধ করা হোক এবং সিগারেটের উপর 1%-এর অধিকতার অ্যাটলিস্ট 5% ট্যাক্স আরোপ করা হোক। মাননীয় প্রধানমন্ত্রী 2008 সনে নির্বাচনের আগে রূপকল্প 2021 তথা প্রেক্ষিত পরিকল্পনা 2010 থেকে 2021 প্রণয়ন করেছিলেন। তিনি সেখানে স্পষ্ট ভাষায় বলেছিলেন 2021 সনে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করা হবে, শতভাগ বিদ্যুতায়িত করা হবে এবং ডিজিটাল বাংলাদেশ বানানো হবে। মাননীয় প্রধানমন্ত্রী তার সে স্বপ্ন বাস্তবায়ন করেছেন। এবার উনি 2024 সনে নির্বাচনের এক ঘোষণা দিয়েছেন 2041 সনে একটা জ্ঞান ভিত্তিক সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বানাবেন। যে স্মার্ট বাংলাদেশের ভিত্তি হবে স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি অ্যান্ড স্মার্ট গভর্নমেন্ট, যেখানে গরিবের সংখ্যা নেমে আসবে 3%-এর নিচে, হতদরিদ্র বলে কোনো মানুষ থাকবে না, জিডিপি হবে 3-4%-এর মধ্যে এবং রাজস্ব ঘাটতি থাকবে জিডিপির 5%-এর নিচে, রাজস্ব জিডিপির রেশিও হবে 20%-এর উপরে এবং বিনিয়োগ বাড়বে জিডিপির 40%। মানে স্পিকার আমাকে আর 2 মিনিট সময় দেবেন। 1 মিনিট শেষ করুন। শতভাগ ডিজিটাল অর্থনীতি এবং বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর সাক্ষরতা অর্জিত হবে। স্বাস্থ্য সেবা থাকবে সকলের দোরগোড়ায়। স্বয়ংক্রিয় যোগাযোগ ব্যবস্থা, টেকসই নগরায়ন, নাগরিকদের প্রয়োজনীয় সকল সেবা থাকবে হাতের মুঠোয়। পেপারলেস অফিস এবং ক্যাশলেস ট্রানজ্যাকশন হবে। মূল লক্ষ্য হবে সমতা এবং ন্যায়ভিত্তিক একটি সুখী সমাজ প্রতিষ্ঠা করা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞা, দূরদর্শিতা এবং বলিষ্ঠ ও বিশ্বজনীন আন্তর্জাতিক মহলের উচ্চ প্রশংসা এবং স্বীকৃতি লাভ করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বাংলাদেশ ইজ অ্যান এক্সাম্পল অফ ইকোনমিক প্রোগ্রেস অ্যান্ড এ কান্ট্রি অফ গ্রেট হোপ অ্যান্ড অপরচুনিটি। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য।